বাংলার সাহিত্যে এমন কিছু কবি আছেন যারা শুধু শব্দ দিয়ে কবিতা লেখেন না, বরং আমাদের জীবনকে দেখার জন্য একটা নতুন চোখ দিয়ে যান। আহসান হাবীব ছিলেন ঠিক তেমনই একজন, একই সাথে কবি এবং আশার কারিগর। চলুন আজ আমরা তার সেই জগতে একটু ঢুমেরে আসি। তো কে ছিলেন এই মানুষটি? ভাবুন তো একবার, একজন সাংবাদিকের একেবারে শানিত দৃষ্টি আর তার সাথে একজন কবির সংবেদনশীল মন, কিভাবে এই দুটো পরিচয় তার মধ্যে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। চলুন তার জীবনের পাতাগুলো একটু উল্টে দেখা যাক। যে কোনো মানুষের গল্প তো শুরু হয় তার শেকড় থেকে, তাই না? তার বেড়ে ওঠার মাটি, তার চারপাশ থেকে। আহসান হাবীবও এর ব্যতিক্রম নন। তো চলুন প্রথমেই তার পরিচয় আর পটভূমিটা একটু জেনে নিই। সময়টা ১৯১৭ সাল, তারিখ ২রা জানুয়ারি। পিরোজপুরের শঙ্করপাশা গ্রামের একটা শান্ত, সবুজ পরিবেশে তিনি চোখ মেলেন। বলা যায় এই প্রকৃতি ছিল তার প্রথম শিক্ষক, যার কাছ থেকে তিনি জীবনের সহজ সৌন্দর্য আর গভীরতার পাঠ নিয়েছিলেন। এরপর প্রাতিষ্ঠানিক পড়াশোনার জন্য তিনি এলেন বরিশালের বিখ্যাত ব্রজমোহন কলেজে। এটা কিন্তু শুধু একটা কলেজ ছিল না, ছিল তার সাহিত্যিক চেতনার আঁতুড়ঘর। এখানেই তার ভেতরের কবি নিজেকে চেনার প্রথম সুযোগ পায়। এক কথায় যদি তার জীবনটাকে দেখি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম, ১৯১৭ সালে যার শুরু, তারপর শিক্ষার বাগ ঘুরে সেই জীবনটা প্রবেশ করে সাংবাদিকতার ব্যস্ত জগতে, আর সবশেষে ১৯৮৫ সালে এসে সেই যাত্রা শেষ হয়। কিন্তু শুধু কবি হিসেবেই তো তার পরিচয় শেষ নয়। তার হাতে ছিল আরও একটা শক্তিশালী কলম, সাংবাদিকের কলম। চলুন দেখি কিভাবে এই দুই জগৎ তার জীবনে একসাথে পথ চলেছিল। দেখুন, অনেকের কাছে সাংবাদিকতা হয়তো একটা চাকরি, কিন্তু আহসান হাবীবের জন্য এটা ছিল জীবনযাপনেরই একটা অংশ। আর ঠিক এই পেশাটাই তাকে সাধারণ মানুষের একেবারে কাছাকাছি নিয়ে আসে, তাদের সুখ দুঃখের অংশীদার করে তোলে। তার সাংবাদিক জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টা ছিল দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য পাতা। সাহিত্য সম্পাদক হিসেবে তার ভূমিকা ছিল অসাধারণ। তিনি শুধু লেখা ছাপতেন না, তিনি যেন নতুন লেখকদের স্বপ্নগুলোকে যত্ন করে এগিয়ে দিতেন। বাংলা সাহিত্যে তার এই প্রভাবটা কিন্তু বিরাট। আচ্ছা, সাংবাদিকতার জগৎ থেকে এবার ফেরা যাক তার আসল ঠিকানায়, তার কবিতার ভুবনে। কি এমন জাদু ছিল তার শব্দে যা আজও আমাদের মনে এতটা দোলা দেয়? তার কবিতাকে যদি এক লাইনে বুঝতে হয় তাহলে এই কথাটা একদম পারফেক্ট। জীবনের গভীরতাকে একেবারে ভেতর থেকে অনুভব করা, কিন্তু তারপরেও ভবিষ্যতের দিকে আশার চোখে তাকানো। এই দুয়ের মেলবন্ধনই ছিল তার কবিতার আসল শক্তি। একদিকে তার কবিতায় যেমন একটা নরম স্নিগ্ধ ব্যাপার আছে, তেমনি অন্যদিকে ওটা হয়ে উঠেছে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে একটা জোরালো প্রতিবাদ। তিনি শুধু প্রকৃতির সৌন্দর্যের কবি ছিলেন না, ছিলেন দুঃখী মানুষের পক্ষের এক নির্ভীক কণ্ঠস্বর। চলুন এবার তার কিছু কালজয়ী কাজের সাথে পরিচিত হওয়া যাক, সেই লেখাগুলো যেগুলো সময়ের সীমানা পেরিয়ে আজও আমাদের মাঝে জীবন্ত হয়ে আছে। বড়দের জন্য তিনি যা লিখেছেন সেগুলোতে পাওয়া যায় জীবন, একাকিত্ব আর আশার এক অন্যরকম মেলবন্ধন। এই কাব্যগ্রন্থগুলো আসলে সেই ভাবনারই এক একটি অধ্যায়। রাত্রি শেষ, এই কাব্যগ্রন্থ দিয়ে তিনি সাহিত্য জগতে তার আগমনী বার্তা দেন। এটা ছিল তার প্রথম বই। এরপর তো একে একে এলো ছায়া হরিণ, সারা দুপুর আর আশায় বসতির মতো অসাধারণ সব সৃষ্টি। আহসান হাবীব কিন্তু শুধু বড়দের জন্যই লেখেননি, তিনি খুব ভালো করে জানতেন ছোটদের জগতেও কল্পনার রং ছড়ানো কতটা জরুরি। তাই তাদের জন্য তিনি রেখে গেছেন অমূল্য কিছু লেখা। তার জ্যোৎস্নারাতের গল্প বা ছুটির দিন দুপুরের মতো কবিতার বইগুলো তো ছোটদের জন্য ছিল দারুণ এক উপহার। আর রানী খালে সাঁকো, এই কিশোর উপন্যাসটা তো আজও সবার ভীষণ প্রিয়। প্রজন্মের পর প্রজন্ম এটা পড়ে বড় হচ্ছে। যিনি সারা জীবন এত কিছু সৃষ্টি করেছেন, তার ঝুলিতে তো সম্মাননা আসবেই, তাই না? চলুন তার জীবনের শেষের দিকের কথাগুলো একটু জেনে নিই। বাংলা সাহিত্যে তার অবদানের স্বীকৃতি হিসেবে তিনি কিন্তু দেশের সবচেয়ে দুটো পুরস্কারই পেয়েছিলেন, বাংলা একাডেমি পুরস্কার আর ২১শে পদক। এগুলো আসলে শুধু পুরস্কার ছিল না, ছিল তার কাজের প্রতি পুরো জাতির একটা শ্রদ্ধার্ঘ্য। ১৯৮৫ সালের ১০ই জুলাই তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু সত্যি বলতে কি, আহসান হাবীবের মতো মানুষেরা তো আসলে কখনো হারিয়ে যান না। তারা তাদের লেখার মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে আমাদের সাথে থেকে যান সব সময়। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই ব্যস্ত যান্ত্রিক সময়ে, যেখানে আমরা সবাই কেমন যেন একটু একা, সেখানে আহসান হাবীবের কবিতা, যা কিনা মানুষের কথা বলে, আশার কথা বলে, সেটা কি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেনি? এই উত্তরটা খোঁজার ভার না হয় আপনাদেরই দিলাম।